আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত 14,717 হাজার কোটি টাকা, মানে এই যে 14,717 কোটি টাকা ফেরত চায় বাংলাদেশের কাছে। ভারত এত টাকা বাংলাদেশের নিকট ফেরত চাইল, কি করবে এখন বাংলাদেশ? মানে ফেরত যে চেয়েছে শুধু এটা নয়, একবারে স্পষ্ট ক্লিয়ার কাট ভাষায় জানিয়ে দিয়েছে বাংলাদেশের নিকট ফেরত চাচ্ছে। বাংলাদেশ টাকা ফেরত না দিলে তারা বৈশ্বিকভাবে লিগ্যাল অপশানে বা অ্যাকশানে যাবে। এরপর ধাপে ধাপে কূটনৈতিক, অর্থনৈতিক আর কৌশলগত একটা প্রেশার থাকবে। 2015 সালে দিকে বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল। তখন শেখ হাসিনার রেজিম ছিল, সম্পর্ক সেই লেভেলে, সেই মাত্রায় ছিল। তখন বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর নিকটে যে বলেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সহ সকল উন্নয়নের জন্য আমাদের কিছু ঋণ দেন। এই জন্য 5 বিলিয়ন ঋণ দেয় ভারত, যেটা প্রায় 18,000 কোটি টাকা। আর এই ঋণের জন্য কোনো জমি বন্ধক, জামানত, ব্যাংক বা বিমান সংস্থা কোনো কিছুই জমা রাখিনি ভারত। শুধু বিশ্বাস এবং বন্ধুত্বের উপর ভিত্তি করে মাত্র 1% সুদের উপর ভিত্তি করে এই ঋণ দেয়, যেখানে বিশ্বব্যাংক বা আইএমএফের মতো আইএমএফও এত ছাড় দেয় না। কোনো শর্ত ছাড়াই ভারত এত ঋণ দেয় এবং টাকাটা 20 বছর ধরে ধাপে ধাপে ফেরত দেবে এই সত্ত্বেই দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে মাত্র 348 কোটি টাকা ফেরত দেওয়া হয়। আর এরপরে তাদের কাছে যে ঋণ আছে সেই ঋণের টাকা ফেরত দিতে হবে, এই অ্যাটিটিউড, এই দৃষ্টিভঙ্গি, এই রুচিবোধের মানে চুল পরিমাণও দৃষ্টিভঙ্গি তাদের ভেতরে দেখা যায় না। তারপরেও ভারত অত বেশি চাপ দেয়নি, কারণ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার জায়গাটা ছিল। কিন্তু 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে ভারতের সাথে শত্রুতার টা এত মানে কঠিন জায়গায় নিয়ে গেল যে তাদের সাথে সেই বন্ধুত্বের এখন জায়গাটা নেই। বন্ধুত্ব থাকলে ছাড় দিতে মন চায়, কিন্তু যখন আপনার বন্ধুত্ব না থাকবে তখন আপনি আপনার শত্রুর জন্য আপনি ভালো কিছু করবেন, এরকম ঘটনা ইতিহাসের নজির আছে কিনা আমার জানা নেই। আর স্পেসিফিকভাবে এখন এই যে 14,717 কোটি টাকা, এই টাকাটা যদি ভারত আপনার বাংলাদেশকে ছেড়ে দেয় বা এই টাকাটা যদি জন্য তারা পাওয়ার না দেখায় বা কোনো স্টেপ গ্রহণ না করে, তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলোতে ভারত যে আপনার সাহায্য সহযোগিতা করে বা এরকম ঋণ দেয়, তারাও তো একই কথা বলবে। তখন তো এটা সক্ষমতার প্রশ্নে চলে আসে। এখন এক্ষেত্রে 3টা জিনিস হতে পারে। একটা হলো ভারত তাদেরকে কূটনৈতিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে বসে সময় চাইতে পারে বা ন্যূনতম কিস্তি দেওয়া শুরু করতে পারে, নতুবা ভারত বৈশ্বিকভাবে লিগ্যাল অ্যাকশানে যাবে, আপনার আইনের মাধ্যমে যাবে। সেক্ষেত্রে আপনারা বোঝেনই কোন ধরনের ঝামেলায় পড়তে হবে। পাশাপাশি আপনারা দেখেন বাংলাদেশের যেসব সেক্টরগুলোতে ভারত সাহায্য সহযোগিতা করে থাকে, সেই সেক্টরগুলোতে হয়তো বা সাহায্য সহযোগিতা বন্ধ করে দেবে। ইতিমধ্যে আপনারা জানেন রেলের ক্ষেত্রে যে সাহায্য সহযোগিতা করার কথা ছিল সেগুলো বা কাজ কিছু করে কিন্তু তারা আবার হাত পা গুটিয়ে চলে গিয়েছে। এরপরে আপনারা আরেকটা জিনিস দেখেছেন কিনা, প্রত্যেক বছর বাংলাদেশ ভারত তাদের বাজেটে বাংলাদেশের জন্য একটা অনুদান রাখে। সেই অনুদানটি গত অর্থ বছরে ছিল 120 কোটি টাকা, এ অর্থ বছরে সেটা এসে দাঁড়িয়েছে মাত্র 60 কোটি টাকা। এই যে একটা পরিবেশ পরিস্থিতি, এবং আপনারা জানেন ব্যবসা বাণিজ্য, বাংলাদেশ থেকে যেসব পণ্য সামগ্রী ভারত রপ্তানি করতো তা মনে করেন 90% মতো আমদানি ভারত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের রপ্তানি কমেছে, ভারতের আমদানি কমেছে। আবার অন্য দিক থেকে
ভারত কিন্তু রপ্তানি তাদের বাড়িয়ে দিয়েছে। এখন দেখেন ভারতের উপরে কোনো না কোনো ফরম্যাটে আপনি আমি নির্ভরশীল। আপনি যত চেষ্টা করেন না কেন প্রতিবেশী এমন একটা রাষ্ট্রকে আপনি বাদ দিয়ে আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। আপনি দেখেন যা কিছু ওদের কাছ থেকে কিনতে চান, ক্রয় করতে চান, সেটা যখনই আপনি কেনা বন্ধ করে দেন আপনি ফল্টে পড়ে যান। এটা তো শুধু ঋণের ক্ষেত্রে গেল। এরপরে আদানি গ্রুপ, তাদের কাছে ঋণ। এরপরে দেখেন দেশের অভ্যন্তরে দেশের অভ্যন্তরে তেল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন, তাদের কাছে 14,000 কোটি টাকা ঋণ। এরপরে আপনার মানে গ্যাসের ক্ষেত্রে ঋণ, আপনার কয়লার ক্ষেত্রে ঋণ, মানে সর্বত্রই অথচ ঋণ ঋণ আর ঋণ। এবং মানে যখন এটা আমার কথা নয়, বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ উনি একটা কথা বলেছিলেন যে হাসিনা যখন রেখে গিয়েছিল তখন 2 লাখ কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল। সেই 2 লাখ কোটি টাকা ঋণ এখন 24 লাখ কোটি টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ তখন মাথা পিছু 13,000 সামথিং, আমরা যারা জন্মগ্রহণ করেছি নাগরিকত্ব আছে তারা বিশ্বের কাছে 13,000 সামথিং ঋণ ছিলাম। সেটাই 1,00,000 কত হাজার টাকা করে সেই ঋণের বোঝা আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে। অর্থাৎ ভারত যখনই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা যখনই আপনার সাথে সেই বন্ধুত্বের জায়গাটা আর নেই বা থাকছে না, তখনই তো তারা প্রেশারাইজ করবে। আর এই টাকাটা ফেরত দেওয়া, মানে এখন এর মধ্যে দেখেন আপনার প্রেশারাইজ কেন করবে না? আপনার এই সরকারের সাথে ইমেইল দেওয়া, চিঠি দেওয়া, দাপ্তরিক চিঠি দেওয়া, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মানে দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ডু সামথিং, বাট এই বাংলাদেশ থেকে রেসপন্স করা হচ্ছে না। বাংলাদেশের বর্তমান সরকার বারবার মানে বলছে যে আমরা প্রচুর সংকটে আছি, এই টাকা বা এই ঋণ পরিশোধ করার মতো ক্যাপাবিলিটি অর্থাৎ সক্ষমতা আমাদের নেই। এই পর্যায়ে যে এখন ভারতের রাগ হলো, ভাই তোমার ক্যাপাবিলিটি নেই, তুমি ড্রোন কিনতে চাও তুরস্কের সাথে, তুমি মানে পাকিস্তান থেকে যে 17 থান্ডার কিনতে চাও, তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের ও কিনতে চাও, আজারবাইজান থেকে কিনতে চাও, তুমি সামরিক শক্তি বৃদ্ধি করতে চাও, তুমি আমার ঋণ শোধ করবো না, এটা তো হবে না। এখন প্রবলেমটা হয়েছে ওই জায়গায় যে আপনি মানে ভারতের শত্রুদের সাথে সম্পর্ক। এখন আপনারা যদি বলেন যে চীন থেকে আপনি ঋণ নেবেন, কিন্তু চীন তো আপনার শুধু বিশ্বাসের উপর ভিত্তি করে ঋণ দেবে না, তাদের ট্যাক্সের টাকায় আটা আছে। কারণ তাদের কাছে হয় মানে আপনার বন্ধক রাখতে হবে বিমানবন্দর, নাহলে ব্যাংক, না হলে জমি, মানে কোনো না কোনো কিছু তাদেরকে দিতে হবে যে একটা নির্দিষ্ট মেয়াদ মানে উত্তীর্ণ হওয়ার পরে। যেমন বাংলাদেশের যে সিস্টেমে মানে ঋণ আর কি ব্যাংকগুলো দেয়, যে ওর মেয়াদ উত্তীর্ণ হলে আপনাকে কি করতে হবে, আপনাকে পানিশমেন্টের আওতায় আসতে হবে। এই যে বাস্তবতা, কিন্তু ভারত সেই জায়গাটা সেরকম না করে কেবল বিশ্বস্ততা, বিশ্বাসী এবং বন্ধুত্বের খাতিরে দিয়েছিল। কিন্তু সেই জায়গাটা যখন আর নেই তখন তো আর এই প্রসঙ্গ ওঠে না। বোঝা গেল বাংলাদেশ মানে কোনো একটা বড়সড় বিপদের দিকে ক্রমান্বয়ে আগাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।